Hello everyone, welcome to our channel Nexus Academy Maths and Science. আমি সুপ্রদীপ। আজকে তোমাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাথসের চ্যাপ্টার মানে 8, 9, 10 সিবিএসসি, আইসিএসসি, ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন বোর্ডে একটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ইকুয়েশনস নিয়ে একটু আলোচনা করতে চলেছি। ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারবে আমি ইকুয়েশনসকে রিডলস বলছি। বিষয়টা কীরকম? আচ্ছা, যখন আমরা কোনো রিডলসের উত্তর বার করি, রিডলস মানে ধাঁধার উত্তর বার করি বা কোনো হেয়ালির উত্তর বার করি, তখন কি সেটার উত্তর আমরা আগে থেকে জেনে তারপর সেটার উত্তর দিই? মানে ধরো আমরা যখন পরীক্ষা দিই তখন তো আমরা কি করি, সিলেবাসটাকে মুখস্থ করে বা সিলেবাসটাকে তৈরি করে বুঝে পড়াশোনা করে তারপর পরীক্ষা দিই। কিন্তু রিডলসের ব্যাপারে কি সেরকম হয় যে রিডলসের উত্তর আমরা আগে থেকে জেনে বসে আছি, যখন কেউ জিজ্ঞাসা করলো আমরা উত্তরটা দিয়ে দিলাম? হয় না। রিডলসের উত্তর আমরা কি করে দিই না, ধাঁধার মধ্যেই উত্তরটা লুকিয়ে থাকে, ধাঁধার মধ্যে উত্তরটা লুকিয়ে থাকে। ঠিক সেই রকমই ইকুয়েশনস আর রিডলস কিন্তু অনেকটা এক। রিডলসের মধ্যে, ধাঁধার মধ্যে, প্রশ্নের মধ্যেই যেমন উত্তরটা লুকিয়ে থাকে, আমাদেরকে শুধু বুদ্ধি খাটিয়ে সেটাকে বার করতে হয়। ইকুয়েশনসের মধ্যেও কিন্তু ইকুয়েশনসের সমাধান বা যেটা সলিউশন আমরা বলি, যেটা রুট বলা হয়, সেই রুটটা ইকুয়েশনসের মধ্যেই থাকে। আমাদেরকে বিভিন্ন পদ্ধতিতে সেটাকে সলিউশন করে বার করতে হয়, তো এই জন্য আমি বলবো ইকুয়েশনসকে মানে ইকুয়েশনস আর রিডলস। আশা করি বোঝা গেছে। তো ইকুয়েশনস বিভিন্ন ধরনের হয়, ইকুয়েশনসের বিভিন্ন ক্যাটাগরি আছে। তো সবার আগে আমাদেরকে কয়েকটা টার্মোলজি জানতে হবে। ইকুয়েশনস পড়ার আগে ইকুয়েশনস কীভাবে তৈরি হচ্ছে তার বিষয়ে কয়েকটা টার্মোলজি জানা খুব ইম্পর্টেন্ট। যেমন ফার্স্ট অফ অল, ফার্স্ট আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ভ্যারিয়েবল। সেটা কি? ভ্যারিয়েবল, যেটাকে বাংলায় আমরা বলবো চলরাশি। বাংলায় কি বলবো? চলরাশি। আচ্ছা, ভ্যারিয়েবল মানেটা কি? ভ্যারিয়েবল মানে এমন কিছু যেটা নিজের মানটাকে নিজের ভ্যালুটাকে সবসময় চেঞ্জ করতে থাকছে। মানে যার নির্দিষ্ট কোনো ভ্যালু নেই বা নির্দিষ্ট কোনো মান নেই, সে সিচুয়েশন অনুযায়ী নিজের মানটাকে পাল্টাচ্ছে, সে সিচুয়েশন অনুযায়ী নিজের ভ্যালুটাকে পাল্টাচ্ছে। যদি আমি এটা ডেফিনিশন লিখতে চেষ্টা করি তাহলে কিছুটা এইরকম হবে। Something which changes its value according to situations বা conditions, according to conditions। ভ্যারিয়েবল বলতে আমরা সবার আগে যেটাকে চিনি, ভ্যারিয়েবল বলতে আমরা বিভিন্ন এর আগে অঙ্ক করতে গিয়ে বা অ্যালজেব্রা করতে গিয়ে, বীজগণিত করতে গিয়ে আমরা যে সমস্ত ভ্যারিয়েবলের সাথে ফ্যামিলিয়ার হয়েছি, কয়েকটা এক্সাম্পল যদি আমি বলি সেগুলো কীরকম? এক্স, এটা একটা ভ্যারিয়েবল। ওয়াই, এটা একটা ভ্যারিয়েবল। জেড, এটাও একটা ভ্যারিয়েবল। তোমাদের মধ্যে অনেকে জানো পি, কিউ, এই ধরনের জিনিসগুলোকে আমরা অ্যাজ আ ভ্যারিয়েবল ট্রিট করি, অ্যাজ আ চলরাশি হিসেবে ধরে নিই। আমাদেরকে যেটার মান বার করতে হয় সেটা বার করার জন্য আমরা কি করি না, এই অ্যালফাবেটগুলোকে ইউজ করি। শুধু কি এই কটাই আমরা ভ্যারিয়েবল ইউজ করতে পারি? না, আরও আছে। যেমন একটু উঁচু ক্লাসে গিয়ে আমরা জানবো যে আলফা, এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল। বিটা, গামা,
ডেল্টা, সিগমা, অ্যান্ড কিছু জায়গায় যখন আমরা ট্রিগনোমেট্রি শিখবো তখন কিন্তু আরও একটা ভ্যারিয়েবল শিখবো, সেটা হচ্ছে থিটা। এটা হচ্ছে থিটা। তো বিষয়টা হচ্ছে এই যে এক্স, এটার কিন্তু কোনো নির্দিষ্ট ভ্যালু নেই। এটা একটা অ্যালফাবেট ঠিকই, এটাকে আমরা অঙ্কে একটা চল হিসেবে ধরে নিচ্ছি, কারণ এর উত্তরটা বা এর মানটা নির্দিষ্ট নয়। যখন যে ইকুয়েশনে এ থাকবে সেই অনুযায়ী তার মানটা চেঞ্জ হতে থাকবে। মানে যদি আমি বলি, যদি আমি একটা ইকুয়েশন লিখি এরকম, আমি এখন ইকুয়েশন শুরু করিনি, শুধু কিছু এক্সাম্পলের থ্রুতে আমি তোমাকে ভ্যারিয়েবল বোঝানোর চেষ্টা করছি। যেমন ধরা যাক 2x plus 1 equals to 0. 2x plus 1 equals to 0. তো এইখানে x এর মান ধরা যাক কিছু একটা বক্স টাইপের কিছু একটা মান পাওয়া যাবে। কিভাবে সলিউশনে করছি সেটা আমি পরে আসছি, আগে শুধু ভ্যারিয়েবলটা বোঝো। যখন এই ইকুয়েশনটার মধ্যে x আছে তখন x এর একটা মান ধরা যাক সেটা একটা বক্স বা কিছু একটা অন্য সংখ্যা। কিন্তু আবার যখন আমরা এরকম বলছি যে 25x² equal to something 1, তো সেই ক্ষেত্রে x এর কিন্তু ভ্যালুটা আর এরকম বক্স থাকবে না, তখন অন্য কিছু সামথিং এরকম একটা বল হয়ে গেল। তো এক্সটা কিন্তু সেম, অ্যালফাবেটটা কিন্তু সেম, কিন্তু এক্স যখন এই ফার্স্ট ইকুয়েশনটায় আছে তখন তার একটা ভ্যালু পাচ্ছি, আবার এক্স যখন অন্য একটা ইকুয়েশনে চলে গেল তখন এক্স এর কিন্তু আলাদা একটা ভ্যালু পাচ্ছি, এক্স এর আলাদা একটা ভ্যালু পাচ্ছি। আবার ধরো আমি এরকম বললাম 2x plus 3y equals to something 16, তো এইখানে আবার কিন্তু x এর ভ্যালুটা পাল্টে গেল, x এর ভ্যালুটা সামথিং ধরা যাক x এর ভ্যালু একটা ত্রিভুজ। এই যে বক্স, এই গোল বা একটা ত্রিভুজ, এগুলো কি x এর ভ্যালু হিসেবে আমি বোঝানোর চেষ্টা করছি। মানে x যখন যে ইকুয়েশনে আছে তখন তার ভ্যালুগুলো সেই ইকুয়েশন অনুযায়ী চেঞ্জ হতে থাকবে, ইকুয়েশন অনুযায়ী চেঞ্জ হতে থাকবে। তাই জন্যে x হচ্ছে একটা ভ্যারিয়েবল, মানে x এর নির্দিষ্ট কোনো ভ্যালু নেই, x এর ভ্যালু ডিপেন্ড করবে সে কোন ইকুয়েশনে আছে, সেইখান থেকে আমরা ভ্যারিয়েবল এর মান বার করতে পারবো। আশা করি বোঝা গেল। দুটো এক্সাম্পল দিই তাহলে ভ্যারিয়েবলের বিষয়টা আরো স্পষ্ট হবে। সেই দুটো এক্সাম্পল কি কি? ধরা যাক একটি ছেলে, ধরা যাক একটা ছেলে একটি ছেলে, তার নাম সামথিং একটা ধরে নাও রতন, একটা ছেলে তার নাম হচ্ছে রতন। এবার রতন ধরো বাড়িতে থাকে, আমরা সবাই বাড়িতে থাকি, বাড়িতে থাকে, সে ধরো বন্ধুদের সাথে আড্ডা মারে, সবার আগে সে বাড়িতে থাকে, তারপর সে স্কুল যায়, তারপরে ধরো সে টিউশনে যায়, আবার ধরো সে কিছুক্ষণ বন্ধুদের সাথে আড্ডা মারে অন্য সময়, আড্ডা দেয়, আবার ধরো সে কোনো দামি রেস্টুরেন্ট বা কোনো মলে যায়, রেস্টুরেন্টে যায়, মলে যায়। আচ্ছা, একটাই ছেলে রতন, সে বাড়িতে যেরকম বিহেভিয়ার করে, বাড়িতে যেরকম বিহেভ করে, তার বাড়িতে যেরকম পার্সোনালিটি, তার স্কুলেও কি একই রকম পার্সোনালিটি হবে? সে বাড়িতে নিজের মা বাবার সামনে আছে বা তোমার বাড়ির অন্যান্য সদস্যদের সামনে আছে, তখন সে একটা ভদ্র শান্তশিষ্ট একটা ছেলে। কিন্তু স্কুলেও কি সে এরকম ভদ্র শান্তশিষ্ট ছেলে? একবার ভেবে দেখো তো। অথবা সে যখন টিউশন বা বন্ধুদের সঙ্গে আড্ডা মারছে,
সে যখন বন্ধুদের সাথে আড্ডা মারছে তখন সে যে বিষয়গুলো নিয়ে কথা বলছে সেই একই বিষয় নিয়ে কি বাড়িতেও কথা বলবে? আবার ধরো সে যখন মল বা কোনো রেস্টুরেন্ট বা এরকম কোনো বড় জায়গায় গেল, কোনো বড় অনুষ্ঠানে গেল, সেখানে একদম চুপচাপ থাকছে, সেখানে একদম ভদ্র হওয়ার চেষ্টা করছে, ঠিক, ভীষণ নিজেকে সেলফ কন্ট্রোল করছে। তাহলে একটাই ছেলে রতন তার বাড়িতে এক ধরনের পার্সোনালিটি, স্কুলে এক ধরনের পার্সোনালিটি, টিউশন ব্যাচে এক ধরনের পার্সোনালিটি, বন্ধুদের সাথে যখন আড্ডা মারছে তখন আবার আলাদা রকমের পার্সোনালিটি, আলাদা রকমের কথা বলার ভঙ্গি, আবার যখন রেস্টুরেন্টে যাচ্ছে তখন একদম ভদ্র সভ্য জেন্টেলম্যান। কথাটা ভালো বললাম যে একটাই ছেলে রতন যখন রেস্টুরেন্ট বা মলে যাচ্ছে তখন সে একটা জেন্টেলম্যান হয়ে যাচ্ছে, ঠিক। তো ভ্যারিয়েবলসও কিন্তু সেই রকম। ভ্যারিয়েবলস একটাই এক্স হতে পারে, ওয়াই হতে পারে, পি হতে পারে, কিউ হতে পারে, আলফা, বিটা, গামা অথবা থিটা, যা খুশি হতে পারে। সে কিন্তু একটা ইকুয়েশনে একরকম, অন্য ইকুয়েশনে অন্যরকম। একটা ইকুয়েশনে একরকম ভ্যালু দেবে, অন্য ইকুয়েশনে অন্যরকম ভ্যালু দিচ্ছে। বোঝা গেল? আরেকটা এক্সাম্পল আমি তোমাকে দিতে চাইবো। তোমরা অনেকে একটা সিনেমা দেখে থাকবে, সিনেমাটার নাম কি? অপরিচিত। সিনেমাটার নাম কি? অপরিচিত। অপরিচিত দ্য স্ট্রেঞ্জার, সাউথ ইন্ডিয়ান সিনেমা। অপরিচিত দ্য স্ট্রেঞ্জার। সেখানে একটা ক্যারেক্টার ছিল আম্বি। কি ক্যারেক্টার ছিল? আম্বি, ঠিক। সে আম্বি প্রথমে তো একটা সাদাসিধে লোক ছিল, যে সব মানে মানুষের দোষ গুণকে একটুখানি মানে কড়া নজরে দেখতে চাইতো, মানে সে এমন দুনিয়া তৈরি করতে চাইতো যেখানে কোনো মানুষ দোষ করবে না বা কোনো ভুল করবে না, ঠিক তো? তো আম্বি প্রথমে একটা সরল সাধারণ মানুষ ছিল। নর্মাল টাইমে সে কি সরল সাধারণ একটা মানুষ, কিন্তু যখনই সে কোনো একটা কি দেখে, কোনো একটা ভুল দেখে, কোনো একটা অন্যায় দেখে, কোনো একটা ইললিগাল কাজকর্ম দেখে, তখন সে কিরকম হয়ে যায়? তখন সে হয়ে যায় অপরিচিত, বা ওই যে পানিশার, মানে একজন ওই মহাকাল টাইপের পানিশার হয়ে যায়। মানে সোজা কথায় তার পার্সোনালিটিটা চেঞ্জ হয়ে যায় যখনই কোনো অন্যায় দেখছে, যখনই কোনো ইললিগাল কাজ দেখছে। আচ্ছা, তখন সে কি হয়ে যায়? তখন সে হয়ে যায় পানিশার। কিন্তু নর্মাল টাইমে বেশিরভাগ সময় সে কিরকম? সাদাসিধে একটা মানুষ, আম্বি। আবার সে ধরো আরো একটা পার্সোনালিটি দেখিয়েছিল যেখানে সে একটা রোমিওর মতো পার্সোনালিটি, রোমিওর মতো বিহেভ করছিল, মানে ফুল টুল দিচ্ছিল আর কি, তো এই সমস্ত বিষয়। তো যখন সে রোমিওর মতো বিহেভ করছে তখন কি সে পানিশারের বিহেভিয়ারটাও রাখছে না? যখন সে পানিশারের মতো বিহেভ করছে তখন কি সে নর্মাল মানুষের মতো বিহেভ করছে? মানে এই বিহেভিয়ারটাকে রাখছে না। তার মানে তার একটা নির্দিষ্ট কোনো বিহেভিয়ার নেই, নির্দিষ্ট পার্সোনালিটি নেই। পার্সোনালিটি নেই বা নির্দিষ্ট ভ্যালু নেই। তো সেই ধরনের কিছু ক্যারেক্টার, সেই ধরনের কিছু ম্যাথমেটিক্যাল টার্মকে আমরা বলবো চলরাশি, যাদের নিজস্ব কোনো ভ্যালু নেই। তারা সিচুয়েশন অনুযায়ী নিজেদের কি করে? ভ্যালুটাকে চেঞ্জ করে। তারা কন্ডিশন অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী অথবা ইকুয়েশন অনুযায়ী নিজেদের ভ্যালুটাকে কি করে? চেঞ্জ করে। আশা করি ভ্যারিয়েবলটা এখানে বোঝা গেল।
আশা করি ভ্যারিয়েবলটা বোঝা গেল। এর পরের যে টার্মটা আমাদের লাগবে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। সেটা কি? কনস্ট্যান্ট বা চলরাশি। ভুল বললাম, কনস্ট্যান্ট মানে ধ্রুবক রাশি। আচ্ছা, ধ্রুবক রাশির বিষয়টা কি? ধ্রুবক রাশি মানে হচ্ছে এমন কিছু যার নির্দিষ্ট মান আছে, এমন কিছু যার নির্দিষ্ট মান আছে, মানে সে নিজের ভ্যালুটাকে চেঞ্জ করে না। which does not change its value. এক্সাম্পল কি হবে? এক্সাম্পল হবে any real number পৃথিবীতে যত বাস্তব সংখ্যা আছে, 1 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 21 হতে পারে, 5/2 হতে পারে, 13/6 হতে পারে, যে কোনো রিয়েল নাম্বার হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট। কারণ দেখো না, কারণ এই যে রিয়েল নাম্বারগুলো, এর তো একটা ভ্যালু আছে নাকি? মানে এই যে 2, এই যে আমাদের 2 এর ভ্যালু কত? 2 এর ভ্যালু 2। আমরা কখনো বলতে পারবো 2 এর ভ্যালু হচ্ছে 3? এটা কি কখনো বলা সম্ভব? সম্ভব না, কারণ 2 এর ভ্যালু সবসময় 2। এর মানটা ধ্রুবক, এর মানটা কনস্ট্যান্ট। অথবা 5/2 এই ভাগ করলে আমরা যে কোনো একটা নির্দিষ্ট মান পাবো, নির্দিষ্ট ভ্যালু পাবো। 5/2 কে কি আমরা তোমার 14/13 কিছু একটা লিখে দিতে পারি? পারি না। এই এমন টার্ম যেগুলোর মানটা নির্দিষ্ট মান আছে, তাদেরকে আমরা বলছি কনস্ট্যান্ট। আর কনস্ট্যান্টগুলো কি? কনস্ট্যান্টগুলো হচ্ছে যে কোনো রিয়েল নাম্বার, যে কোনো বাস্তব সংখ্যা। আশা করি বোঝা যাচ্ছে, একটু হলেও বোঝা যাচ্ছে। কনস্ট্যান্ট হচ্ছে এনি রিয়েল নাম্বার, যে কোনো বাস্তব সংখ্যা। এরপর আমাদের যে টার্মটা লাগবে, এরপর আমাদেরকে যেটা জানতে লাগবে সেটা হচ্ছে টার্মস। টার্মকে বাংলায় কি বলে? টার্মকে বাংলায় বলা হচ্ছে পদ। কি বলা হচ্ছে? পদ। তো একটু বলি, আমরা এতক্ষণ কি কি শিখেছি? আমরা একটা ভ্যারিয়েবল শিখেছি, আর একটা কনস্ট্যান্ট শিখেছি। কি কি শিখেছি? একটা ভ্যারিয়েবল শিখেছি, একটা কনস্ট্যান্ট। ভ্যারিয়েবলগুলো কি কি? ভ্যারিয়েবল হচ্ছে x হতে পারে, y হতে পারে, z হতে পারে, p হতে পারে, q হতে পারে, আলফা, বিটা, গামা, যা খুশি হতে পারে, যে কোনো অ্যালফাবেট হতে পারে। আমরা যার ভ্যালুটা না জানার জন্য ধরে নিয়েছি, কোনো রাশির ভ্যালু যদি আমরা না জেনে থাকি, সেক্ষেত্রে আমরা যেটাকে ধরে নিই সেটাই তো ভ্যারিয়েবল, যার কোনো নির্দিষ্ট মান নেই। ইকুয়েশন অনুযায়ী, কন্ডিশন অনুযায়ী তার মানটা আমরা পরে বার করতে পারি। সেগুলোকে ভ্যারিয়েবল বলছি। কনস্ট্যান্ট কি কি বলছি? কনস্ট্যান্ট যাদের মানটা হচ্ছে নির্দিষ্ট। 1 তো আমি বলেই দিয়েছি, 100 অথবা 231, যা খুশি, এনি রিয়েল নাম্বার। তো এবার পদটা কি? বিষয়টা হচ্ছে, যখন এই ভ্যারিয়েবলগুলো আর কনস্ট্যান্টগুলো যখন কোনো এক্সপ্রেশনে ব্যবহার করা হচ্ছে,
যখন কোনো এক্সপ্রেশনে বসছে, এক্সপ্রেশন কীরকম হয় আমরা জানি, এক্সপ্রেশন বিভিন্ন ধরনের হতে পারে, যেমন তোমার ধরা যাক 2x প্লাস 3y, এটা হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন বা অ্যালজেব্রা, ভুল বললাম, অ্যালজেব্রিক এক্সপ্রেশন, এটা হচ্ছে একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। অথবা x প্লাস y প্লাস 10, এটা কি, এটা হচ্ছে এক ধরনের অ্যালজেব্রিক এক্সপ্রেশন। অথবা 2 প্লাস 3 প্লাস 6, এটা হচ্ছে এক ধরনের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এর একটা যোগফল আছে ঠিকই, কিন্তু সেটাকে আমরা দেখছি না, আমরা আপাতত কিভাবে লিখছি সেটাকে বলছি। এটা হচ্ছে একটা এক্সপ্রেশন। তো এই এক্সপ্রেশনে যখন এই ভ্যারিয়েবলগুলো আর কনস্ট্যান্টগুলো বসছে, যখন বসছে তখন আমরা তাকে বলছি পদ। যেমন একটা এক্সাম্পল, আচ্ছা পদ কিভাবে তৈরি হয়, পদ কিভাবে তৈরি হয়, কয়েকটা এক্সাম্পল পদ বা ক্যাটাগরি বলা ভালো, কি কি ধরনের পদ আমরা দেখতে চলেছি। কি কি ধরনের পদ আমরা দেখতে চলেছি। 1 নম্বর আমরা নর্মাল ভ্যারিয়েবল দেখতে পাবো। 2 নম্বর আমরা হয় কনস্ট্যান্ট দেখতে পাবো এক্সপ্রেশনের মধ্যে, অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট দেখতে পাবো। 3 নম্বর আমরা কি দেখতে পাবো না, ভ্যারিয়েবল ইনটু ভ্যারিয়েবল বা চলরাশির সাথে চলরাশির গুণফল। চলরাশি গুণ চলরাশি, এক্সাম্পল দিয়ে বোঝাই, x ইনটু y, ইনটুটাকে এইভাবে ডট দিয়ে লেখা হয়, তোমরা জানার দরকার, এটা জানা উচিত, এটা x ইনটু y, অথবা pq হলো, অথবা x ইনটু আলফা, বিভিন্ন ধরনের হতে পারে, x y pq x আলফা। যখনই গুণ হচ্ছে, দুটো ভ্যারিয়েবল যখন গুণ হচ্ছে, এখানে x একটা ভ্যারিয়েবল, y একটা ভ্যারিয়েবল, এখানে p একটা ভ্যারিয়েবল, এখানে q একটা ভ্যারিয়েবল, এখানে x একটা ভ্যারিয়েবল, এখানে আলফা একটা ভ্যারিয়েবল, দুটো ভ্যারিয়েবলই যখন গুণ হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি পদ, যখন সেটা এক্সপ্রেশন ইউজ হচ্ছে। যেমন একটা এক্সপ্রেশন বলি, x ইনটু y প্লাস c, এটা হচ্ছে আমাদের একটা এক্সপ্রেশন। এখানে দেখো দুটো টার্ম রয়েছে, দুটো কি রয়েছে, টার্ম রয়েছে। ফার্স্ট যে টার্মটা, ফার্স্ট যে পদটা, সেখানে একটা x রয়েছে আর একটা y রয়েছে, এদের মাঝখানে কি আছে, গুণ আছে, এদের মাঝখানে কি আছে, গুণ আছে। আর পরের যে টার্মটা, সেটাও একটা ভ্যারিয়েবল, সেটা হচ্ছে c, সেটা হচ্ছে c। তো সেটার সাথে কোনো কিছু গুণ নেই বা একটা কনস্ট্যান্ট গুণ আছে, সেটাতে আসছি আমি। তো যখনই এই ভ্যারিয়েবল বা পদগুলো এক্সপ্রেশনে ব্যবহার করা হচ্ছে, হয় একা একা ব্যবহার করা হতে পারে, একা একা ভ্যারিয়েবলকে ব্যবহার করা হতে পারে, একা একা কনস্ট্যান্টকে ব্যবহার করা হতে পারে, অথবা ভ্যারিয়েবলের সাথে ভ্যারিয়েবলকে গুণ করে ব্যবহার করা হতে পারে। আর কি কি হতে পারে, আর হতে পারে ভ্যারিয়েবল ইনটু কনস্ট্যান্ট। ভ্যারিয়েবলের সাথেও কনস্ট্যান্টের গুণ করে লেখা হতে পারে, গুণ করে পদ তৈরি করা যেতে পারে। যেমন একটা ভ্যারিয়েবল হচ্ছে, একটা কনস্ট্যান্ট হচ্ছে 2 একটা কনস্ট্যান্ট, কারণ এর মানটা নির্দিষ্ট, 2 এর মান 2ই হবে, 2 এর মান কখনো 100 200 কিছু এসব কিছু হবে না, 2 এর মান 2, তাই জন্য 2টা একটা কনস্ট্যান্ট, এবং কনস্ট্যান্টের সাথে একটা ভ্যারিয়েবল x, গুণ হয়ে গেল, তাই তো 2x, এটা কি পড়বো আমরা, 2x। তো এখানে একটা কনস্ট্যান্ট ইনটু একটা ভ্যারিয়েবল। আরো অনেক ধরনের হতে পারে, যেমন তোমার 15p, এটা একটা পদ, পুরোটা একটা পদ, যে পদটা কিভাবে তৈরি হয়েছে, একটা কনস্ট্যান্টকে নিয়ে আর একটা ভ্যারিয়েবলকে নিয়ে, দুটোকে গুণ করে তৈরি হয়েছে একটা পদ।
আর কি কি হতে পারে? আচ্ছা দেখো, এবার ধরো তুমি আমাকে বলবে যে ভ্যারিয়েবলের সাথে তো ভ্যারিয়েবল গুণ করে একটা পদ পেলাম, ভ্যারিয়েবলের সাথে কনস্ট্যান্টকে গুণ করেও তো একটা পদ পেলাম। আচ্ছা কনস্ট্যান্টের সাথে কনস্ট্যান্টকে গুণ করলেও কি একটা পদ পাবো? ইনটু কনস্ট্যান্ট করলেও কি একটা পদ পাবো? একটু ভেবে বলো তো, বোঝা যাচ্ছে? কনস্ট্যান্টের সাথে কনস্ট্যান্ট। আচ্ছা যখন আমরা 2 এর সাথে 2 কে গুণ করছি তখন কি পাচ্ছি? এটা যদি একটা পদ বলা হয়, এটাকে যদি একটা পদ বলা হয়, তাহলে 2 এর সাথে 2 গুণ করলে কি পাচ্ছি? 4। তো 4টাও তো একটা কনস্ট্যান্ট, তাই না? তো আমার কি লাভ হলো কনস্ট্যান্টের সাথে কনস্ট্যান্টকে গুণ করে? কনস্ট্যান্টের সাথে কনস্ট্যান্টকে গুণ করে তো আরেকটা কনস্ট্যান্ট পেয়ে গেছি, তাই তো? মানে দুটো কনস্ট্যান্টকে গুণ করে একটা পদ যদি বানানোর চেষ্টা করি বা একটা ক্যাটাগরিকে বানাই কনস্ট্যান্ট ইনটু কনস্ট্যান্ট, তাহলে সেটা করে তো কোনো লাভ হচ্ছে না, কারণ তার ফলে ওই কনস্ট্যান্টকে একা একাই পেয়ে গেছি, যেটাকে আমি আগেই লিখে দিয়েছি 2 নম্বর ক্যাটাগরিতে। তাই জন্য কনস্ট্যান্ট ইনটু কনস্ট্যান্ট বলার কোনো প্রয়োজন নেই বা দরকার নেই। আশা করি এতটা পর্যন্ত বোঝা গেছে। আচ্ছা কি কি বললাম আমি তাহলে? ভ্যারিয়েবল বলেছি, কনস্ট্যান্ট বলেছি, টার্ম বলেছি। এরপর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে এক্সপ্রেশন। কি? এক্সপ্রেশন। যেটা আমি এতক্ষণ বলছিলাম এক্সপ্রেশনের মধ্যে পদ ব্যবহার করে। আচ্ছা এক্সপ্রেশনটা কি বিষয়টা? বা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, আমার বলাটা একটু ভুল হলো। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, কারণ শুধু এক্সপ্রেশন বললে তো আমরা আবার বিভিন্ন অনুভূতিকে বোঝাতে পারি, মানে কিভাবে আমরা রিয়্যাক্ট করছি সেটাকেও তো এক্সপ্রেশন বলে। তো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কিরকম বিষয়? আমরা দেখেছি এর আগে এক্সপ্রেশনকে বাংলায় রাশি বলে। দেখেছি আগে যে x প্লাস ওয়াই প্লাস জেড অথবা এক্স ওয়াই প্লাস 2p হলো 3t প্লাস 2z, এইগুলো হচ্ছে এক একটা আমাদের এক্সপ্রেশন। এগুলো হচ্ছে আমাদের এক একটা এক্সপ্রেশন, মানে আমরা কোনো কিছু একটা বোঝাতে চাইছি কিসের থ্রুতে? না বিভিন্ন ভ্যারিয়েবল, বিভিন্ন কনস্ট্যান্টের থ্রুতে কিছু একটা বানাতে চাইছি ভ্যারিয়েবল বা কনস্ট্যান্টগুলোকে বা টার্মগুলোকে ইউজ করে আমরা যা বানাতে চাইছি বা বানিয়েছি সেটাই হচ্ছে আমাদের এক্সপ্রেশন। তো আমি যদি এর ডেফিনিশনটা বলি তাহলে এরকম হচ্ছে something আচ্ছা ডেফিনেশন বলার আগে আমি বলি যে এক্সপ্রেশন কিভাবে তৈরি হয়। না এক্সপ্রেশন তৈরি হয় টার্মগুলোকে কালেক্ট করে। আমরা কি কি টার্ম পেয়েছি? এক নম্বর আমরা ভ্যারিয়েবলস পেয়েছি, v লিখলাম। 2 নম্বর আমরা কনস্ট্যান্টস পেয়েছি, c লিখলাম। 3 নম্বর ভ্যারিয়েবল ইনটু ভ্যারিয়েবল পেয়েছি, ঠিক ভ্যারিয়েবল ইনটু ভ্যারিয়েবল, এটা একটা টার্ম। 4 নম্বর ভ্যারিয়েবল বা কনস্ট্যান্ট ইনটু ভ্যারিয়েবল পেয়েছি। তো এই ধরনের টার্মগুলোকে যখন আমরা সংকলন করছি বা কালেক্ট করছি এবং কালেক্ট করে একটা ব্র্যাকেটের মধ্যে বা কিছুর মধ্যে সাজালে যেটা আমরা পাচ্ছি সেটাকে আমরা বলছি এক্সপ্রেশন। এই টার্মগুলোকে কালেক্ট করে আমরা সেটাকে অ্যাড করতে পারি বা মাইনাস সাবট্রাক্ট করতে পারি। তো করার পর যেটা পাচ্ছি সেটাকে আমরা বলছি এক্সপ্রেশন। তাহলে আমি ডেফিনেশনটা যদি বলি তাহলে এরকম হবে, expressions are nothing but a collection of terms.
বা পদের কালেকশন, পদের সংকলন। আমি একটা খুব কয়েকটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে ক্লিয়ার করার চেষ্টা করছি। ধরো আমি কয়েকটা আমি একটা এক্সপ্রেশন তৈরি করার চেষ্টা করছি। তো এক্সপ্রেশন তৈরি করতে আমাদের কি কি লাগবে? আমাদের লাগবে ভ্যারিয়েবল লাগবে আর কনস্ট্যান্ট লাগবে। এইগুলো দিয়েই তো আমরা তৈরি করি, তাই তো? এগুলো দিয়েই তো আমরা এক্সপ্রেশন তৈরি করি, ইকুয়েশন তৈরি করি। তো আমাদের কি কি লাগবে? ভ্যারিয়েবল লাগবে আর কি লাগবে? কনস্ট্যান্ট লাগবে। তো আমি আগে সিলেক্ট করে নিচ্ছি আমি কি কি ভ্যারিয়েবল ইউজ করতে চলেছি। ভ্যারিয়েবলস বলতে আমরা ধরো পি কে ইউজ করব, কিউ ইউজ করব, আর কি ইউজ করা যায়? আমরা এক্স কেও ইউজ করতে পারি, ওয়াই কেও করতে পারি। এতগুলো লাগবে না, এক্স ওয়াই আর পি কে করো। পি এক্স ওয়াই তিনটে ভ্যারিয়েবল নেব। কনস্ট্যান্ট কি কি নেব? কনস্ট্যান্ট যে কোনো রিয়েল নাম্বার, ধরো 21, ধরো 35, ধরা যাক 99, এই ধরনের কনস্ট্যান্টকে ইউজ করছি। ঠিক আছে, এই তিনটে ভ্যারিয়েবল, এই তিনটে কনস্ট্যান্টকে ইউজ করে আমি একটা এক্সপ্রেশন তৈরি করব। এক্সপ্রেশন মানে কি? এই ভ্যারিয়েবল অথবা কনস্ট্যান্টগুলোকে কালেক্ট করা বা এদের গুণফলগুলোকে কালেক্ট করা। এইগুলো দিয়ে আমি যে টার্মগুলো বানাচ্ছি সেগুলো দেখো। টার্ম কি কি হতে পারে? পি এর সাথে আমি এক্স কে গুণ করে লিখতে পারি, পি এক্স। ঠিক, আমি y এর সাথে 21 কে গুণ করে লিখতে পারি 21y। আমি কিন্তু একদম র্যান্ডম এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ? এরকম কোনো নিয়ম নেই যে 21 এর সাথে y কে গুণ করতে হবে বা 35 এর সাথে কাউকে গুণ করতে হবে। আমি এক্সাম্পল দিচ্ছি, px 21y অথবা 99x হলো, অথবা তোমার x এর সাথে y কেও গুণ করতে পারি, অথবা x কে স্কোয়ার করে y লিখলাম গুণ করে। স্কোয়ার দেখে কেউ ঘাবড়ে যেও না। স্কোয়ার মানে কি? স্কোয়ার মানে হচ্ছে গুণ করা, একই জিনিসকে দুবার গুণ। এক্স স্কোয়ার মানে এক্স ইন্টু এক্স। ঠিক, ভ্যারিয়েবলের সাথে ভ্যারিয়েবল গুণ করলে এক্স স্কোয়ার মানে একই ধরনের দুটো ভ্যারিয়েবলকে যখন গুণ করা হচ্ছে তখন এক্স স্কোয়ার। তো এই চারটে টার্মকে ইউজ করে, এই চারটে টার্ম কিভাবে বানালাম? ভ্যারিয়েবল থেকে বানালাম। এই চারটে টার্মকে ইউজ করে আমি এক্সপ্রেশন বানানোর চেষ্টা করছি। এক্সপ্রেশন বলতে তো একটা কালেকশন অফ টার্মস। এগুলোকে আমরা ধরো র্যান্ডম ভাবে সাজাবো। 21y আগে লিখলাম, ধরো আমি এক্স স্কোয়ার ইন্টু ওয়াই লিখলাম, আবার ধরো আমি পি এক্স লিখলাম, অথবা আমি 21y তো লেখা হয়ে গেছে, আর কি লিখলাম 99x লিখলাম। ঠিক আছে, এবার এগুলোকে কালেক্ট করা হয়ে গেছে, এবং কালেক্ট করার পর এদের মাঝখানে আমি র্যান্ডমলি প্লাস মাইনাস আরেকটা প্লাস যা কিছু বসাচ্ছি। মানে টার্মগুলোকে প্রথমে কালেক্ট করো, তারপর সেটা তাদের মাঝখানে হয় তুমি প্লাস করো, মাইনাস করলে আমরা কি পাবো? এক্সপ্রেশন পাবো। এটা হচ্ছে একটা এক্সপ্রেশন। আশা করি এই পর্যন্ত বোঝা যাচ্ছে। নোট করার হলে করে নাও। হয়ে গেছে? এবার আমি একটা কাজ করি, একটা এক্সপ্রেশন দিচ্ছি, সেখান থেকে আমাকে টার্মগুলো খুঁজে খুঁজে বার করে বলো, আর ভ্যারিয়েবল আর কনস্ট্যান্টগুলোকে খুঁজে খুঁজে বার করে বলো। ধরো একটা এক্সপ্রেশন, এক্সাম্পল, একটা এক্সপ্রেশন সামথিং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড প্লাস হবে, অবশ্যই প্লাস হবে, মাইনাস হবে, যা খুশি, মাইনাস জেড স্কোয়ার এক্স প্লাস 3xy প্লাস
6yz, ধরো এই পর্যন্ত। এটা হচ্ছে আমাদের একটা এক্সপ্রেশন, এটা হচ্ছে আমাদের একটা লম্বা চওড়া এক্সপ্রেশন। তোমাদের যদিও তোমাদের সিলেবাসে এত লম্বা চওড়া এক্সপ্রেশন থাকবে না, ছোট ছোট থাকবে। এক্সাম্পলে আসবো আমি। তো আপাতত আমাকে বলো, এই যে এক্সপ্রেশনটা আমি লিখেছি, এই যে রাশিটা বা এই তোমার যেটা বানিয়েছি, সেখানে টার্ম কি কি ইউজ হচ্ছে? টার্ম কি কি ইউজ হচ্ছে? টার্ম কি কি ইউজ হচ্ছে? প্রথমে একটা টার্ম হচ্ছে x²y, আরেকটা টার্ম হচ্ছে y²z, আরেকটা টার্ম হচ্ছে z²x, ঠিক? আরেকটা টার্ম হচ্ছে 3xy, আরেকটা টার্ম হচ্ছে 6yz, 6yz। এগুলো হচ্ছে এক একটা টার্ম। কটা টার্ম পেলাম আমরা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তো পাঁচটা টার্ম দিয়ে একটা লম্বা চওড়া এক্সপ্রেশন তৈরি হলো। এবার আমাকে বলো কি কি ভ্যারিয়েবল এখানে ইউজ হয়েছে? কি কি ভ্যারিয়েবল এখানে ইউজ হয়েছে? আমরা সবাই দেখতে পাচ্ছি যার নির্দিষ্ট ভ্যালু নেই, আমরা ভ্যালু খুঁজে পাচ্ছি না। যেমন তোমার x ভ্যারিয়েবল কি কি ইউজ হয়েছে? x একটা ভ্যারিয়েবল, y একটা ভ্যারিয়েবল, z একটা ভ্যারিয়েবল। আর কোনো ভ্যারিয়েবল আছে না? এখানে দেখো xy, আচ্ছা xy টা কি কোনো ভ্যারিয়েবল? মানে x আর y যেটা লিখেছি সেটা কি কোনো ভ্যারিয়েবল? না। দুটো ভ্যারিয়েবলের গুণ, x আর y গুণ হয় এবং তার সাথে একটা কনস্ট্যান্ট গুণ হয় 3, গুণ হয় একটা টার্ম তৈরি হয়েছে। বুঝা গেল? তো ভ্যারিয়েবল হচ্ছে তিনটে, x y z। আর কি হতে পারে? আর একটা তোমার কনস্ট্যান্ট কি কি ইউজ হয়েছে? কনস্ট্যান্ট কি কি ইউজ হয়েছে? এ দেখো, এখানে একটা কনস্ট্যান্ট ইউজ হয়েছে 3 আর এখানে একটা কনস্ট্যান্ট ইউজ হয়েছে 6। এগুলো হচ্ছে কি? একটা হচ্ছে তোমার 3, একটা হচ্ছে 6। বুঝা গেল? 3 আর 6 কেন কনস্ট্যান্ট? কারণ এদের নির্দিষ্ট মান আছে। 3 এর মানটা হচ্ছে 3 আর 6 এর মানটা হচ্ছে 6। 6 দিয়ে আমরা অন্য কাউকে বুঝবো না, 3 দিয়েও আমরা অন্য কাউকে বুঝবো না। আশা করি বোঝা গেল এক্সপ্রেশনটার মাধ্যমে। এবার দেখো, আরো কয়েকটা আমি যদি এক্সাম্পল দিই। আর দুটো এক্সাম্পল দেবো, দেখো সহজ সহজ এক্সপ্রেশন। ধরো, আচ্ছা x প্লাস y প্লাস 5/2, এটা একটা এক্সপ্রেশন। এখানে টার্ম কি কি আছে? টার্ম হচ্ছে x একটা টার্ম, y একটা টার্ম, 5/2 একটা টার্ম। কি কি আছে? x একটা টার্ম, y একটা টার্ম আর 5/2 একটা টার্ম। মানে টার্ম বলতে আমরা তাহলে বোঝা গেল যে টার্ম কি? না, টার্ম হচ্ছে কনস্ট্যান্ট, ভ্যারিয়েবল নির্বিশেষে সবকিছুই হচ্ছে টার্ম। যা কিছু আমরা এক্সপ্রেশন, যা কিছু দিয়ে আমরা এক্সপ্রেশন বানাচ্ছি সেটাই হচ্ছে আমাদের টার্ম। এরপর ভ্যারিয়েবল কি কি আছে? x আছে আর একটা y আছে। আচ্ছা দেখো, এখানে কিন্তু কোনো কিছু গুণ হিসেবে নেই, মানে x এর সাথে y গুণ হিসেবে নেই, y এর সাথে কোনো কনস্ট্যান্ট গুণ হিসেবে নেই, একা একা আছে। থাক, কোনো অসুবিধা নেই। এক্সপ্রেশন হতে গেলে যে দুটো ভ্যারিয়েবলকে গুণ হয়ে বসতে হয়, দুটো ভ্যারিয়েবল আর কনস্ট্যান্টকে গুণ হয়ে বসতে হয়, এর কোনো তো মানে নেই। একাও বসতে পারে, গুণ হয়েও বসতে পারে। তো ভ্যারিয়েবল কি কি আছে? x আর y। কনস্ট্যান্ট কি কি আছে? কনস্ট্যান্ট কি কি আছে? একটাই আছে, 5/2। আরেকটা এক্সাম্পল দেখো, আরেকটা এক্সাম্পল।
এটা একটা এক্সপ্রেশন হলো px প্লাস 3p প্লাস 67x² প্লাস 10 কি হলো px প্লাস 3p প্লাস 67x² প্লাস 10, এটা হচ্ছে আমাদের একটা এক্সপ্রেশন। এখানে টার্ম কি কি আছে, টার্ম কি কি আছে? এই যে প্রথমে একটা টার্ম px, তারপরে একটা টার্ম 3p, তারপরে একটা টার্ম 67x², তারপরে একটা টার্ম 10। এখানে ভ্যারিয়েবল কি কি আছে? ভ্যারিয়েবল কি কি আছে? p হচ্ছে একটা ভ্যারিয়েবল, x হচ্ছে একটা ভ্যারিয়েবল, কারণ এদের মান জানি না, এদের নির্দিষ্ট কোনো মান নেই। এরা এই এক্সপ্রেশন দিয়ে যদি কোনো ইকুয়েশন তৈরি হয় বা এই টার্মগুলো দিয়ে যদি কোনো ইকুয়েশন তৈরি হয়, তারপর সেই ইকুয়েশনটাকে সলভ করে আমরা p এর মান, x এর মান, এখানে ধরো আর কিছু নেই x² এর মান সলভ করার পর আমরা পাবো, মানে কন্ডিশন থাকতে হবে। ভ্যারিয়েবল কি কি আছে? p একটা ভ্যারিয়েবল, x একটা ভ্যারিয়েবল, তারপর কনস্ট্যান্ট কি কি আছে? আর কোনো ভ্যারিয়েবল আছে কি? x² কি কোনো ভ্যারিয়েবল না। x² মানে কি? x ইনটু x, ভ্যারিয়েবল ইনটু ভ্যারিয়েবল, একটা টার্ম x² একটা টার্ম, আবার x² এর সাথে কনস্ট্যান্ট গুণ হয়েছে। কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কি কি আছে? এখানে 3 একটা কনস্ট্যান্ট, 3 একটা কনস্ট্যান্ট, 67 হচ্ছে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, কারণ 67 এর মান হচ্ছে 67ই, তাই তো? 67 এর মান কি 100, 200 বা তোমার 67 এর অন্য কিছু মান কি আমরা বলতে পারবো? 67 মানে কি আমরা অন্য কিছু বুঝছি? না, একটাই সংখ্যা বুঝছি 67, বা বাংলায় যেটাকে বলা হয় 67। আশা করি বোঝা গেল। আরেকটা কনস্ট্যান্ট কি আছে? আরেকটা কনস্ট্যান্ট আছে 10। তো এগুলো হচ্ছে টার্ম, এগুলো হচ্ছে ভ্যারিয়েবল, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে একটা এক্সপ্রেশন। এবার দেখ, আশা করি এই পর্যন্ত সবটা বোঝা গেছে। ভ্যারিয়েবল কি, কনস্ট্যান্ট কি, মানে চলরাশি কি, ধ্রুবক কি। আমি ইংলিশের সাথে সাথে বাংলাটাও বলছি। টার্ম বা পদ সেটা কি জিনিস, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন সেটা কি জিনিস, আশা করি বোঝা গেছে। এবার দেখো ইকুয়েশন। এবার সব লাস্ট স্টেজে আমরা বা লাস্ট স্টেপে গিয়ে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইকুয়েশনস। ইকুয়েশনস আচ্ছা, ইকুয়েশনস কি না, দুটো এক্সপ্রেশনকে তুমি প্রথমে ওঠাও, দুটো এক্সপ্রেশনকে ওঠাও, দুটো এক্সপ্রেশনকে, যা খুশি দুটো এক্সপ্রেশনকে ওঠাও। যদি কোনোভাবে জানতে পারা যায়, যদি কোনোভাবে জানতে পারা যায় যে এই এক্সপ্রেশনটা যা ভ্যালু দিচ্ছে এই এক্সপ্রেশনটাও তাই ভ্যালু দিচ্ছে, যদি কোনোভাবে জানা যায় এই এক্সপ্রেশনটা, ধরো আমি এক্সপ্রেশনেরই উদাহরণ দিচ্ছি, ছোট ছোট উদাহরণ দিচ্ছি, যেমন x² প্লাস 3y, এটা একটা এক্সপ্রেশন। আর আরেক দিকে থাকবে তোমার 3 প্লাস 3 নয়, ধরা যাক 3 নিলে অসুবিধা ছিল না, 9 প্লাস 2x প্লাস xy। দেখা গেল যে এই এক্সপ্রেশনটা যা ভ্যালু দিচ্ছে, এই এক্সপ্রেশনটা যা ভ্যালু হচ্ছে, এই এক্সপ্রেশনেরও যদি সেম ভ্যালু হয়, মানে দুটো এক্সপ্রেশনের মানটা সমান, দুটো এক্সপ্রেশনের মানটা সমান, তখন আমরা তাদের মাঝখানে একটা সাইন ইউজ করব, সেটা হচ্ছে ইকুয়াল সাইন। সেটা কি সাইন? এটা হচ্ছে ইকুয়াল সাইন। নাও তোমার ইকুয়েশন তৈরি হয়ে গেছে। কি বললাম? প্রথমে দুটো এক্সপ্রেশনকে নাও, তাদের মান যদি সেম আমরা জানতে পেরে যাই, তাদের মান দুটো যদি সমান আমরা জানতে পেরে যাই, তাহলে আমরা তাদেরকে ইকুয়াল বলে দেব, এবং ইকুয়াল বলে দেওয়াটাই হচ্ছে আমাদের ইকুয়েশন। ইকুয়াল বলে দেওয়াটাকে, দুটো যে সমান সেটা বলে দেওয়াটাকেই আমরা বলছি একটা ইকুয়েশন। এতটাই সোজা বিষয়। মানে দুটো এক্সপ্রেশনকে তুলে তাদের মানটাকে দেখো, তাদের মানটা সেম কিনা। কিভাবে দেখবে সেটা আমি পরে আসছি। কিভাবে দেখবে না, ইকুয়েশনকে সলভ করে বা তোমার, না সেটা আগে থেকে জানা দরকার।
এতটাই সোজা বিষয়। কি করে জানবে না, দুটো এক্সপ্রেশনকে নেবে, আমাদেরকে আগে থেকে জেনে থাকা দরকার বা প্রশ্নে বলে দেবে যে তাদের এটাই কন্ডিশন থাকবে যে তাদের ভ্যালুটা সেম, এই এক্সপ্রেশনটা যা ভ্যালু দিচ্ছে এই এক্সপ্রেশনটাও সেম ভ্যালু দিচ্ছে। তারপর আমরা সেই দুটোকে ইকুয়াল বলবো, ইকুয়াল সাইন বসাবো তাদের মাঝখানে, তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে একটা ইকুয়েশন, এক নম্বর। আর ইকুয়েশনকে সবসময় এরকম নাম্বার দিয়ে ডিনোট করা উচিত, ডিনোট করতে হয় এরকম 1 নম্বর বা 2 নম্বর ইকুয়েশন হিসেবে ডিনোট করতে হয়। তাহলে যদি ইকুয়েশনের আমি ডেফিনেশন বলতে চাই, বলার চেষ্টা করি, তাহলে এরকম কিছু একটা বলবো যে when we equate two expressions that is called equation, বাংলায় সমীকরণ, বাংলায় কি সমীকরণ। আশা করি এই পর্যন্ত বোঝা গেল যে সমীকরণটা কি। এবার দেখো আমি তোমাকে একটু বলবো যে এই ইকুয়াল সাইনটার সিগনিফিকেন্স কি। এই যে ইকুয়াল সাইনটা, এই যে ইকুয়াল সাইনটা, এই ইকুয়াল সাইনটার সিগনিফিকেন্স কি বা ইকুয়েশনের সিগনিফিকেন্স কি। আচ্ছা তার আগে, সেটা বলার আগে আরো কয়েকটা ইকুয়েশনের এক্সাম্পল নিয়ে নিই, বুঝতে সুবিধা হবে। ধরো আমি একটা লিখলাম 2x plus 3y equals to 10। কি বললাম? 2x plus 3y equals to 10, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে দুটো এক্সপ্রেশন আছে, এখানে দুটো এক্সপ্রেশন আছে, এই একটা এক্সপ্রেশন, এই একটা এক্সপ্রেশন। আমাদের কন্ডিশনটাই এরকম যে প্রথম যে এই বাঁদিককার এক্সপ্রেশনটা, এটার ভ্যালুটা হবে আমাদের 10, ভ্যালুটা 10, আর 10 এর ভ্যালু তো অবশ্যই 10, 10 এর মান কি হবে? 10 এর মান 10। আমাদেরকে কন্ডিশনটা এরকমই যে এই সাইডের এক্সপ্রেশনের মান 10 আর এই সাইডের এক্সপ্রেশনের মান 10, দেখতেই পাচ্ছি। তাই জন্যে আমরা দুটো জিনিসকে ইকুয়াল সাইনের মধ্যে বসিয়েছি, মানে দুটোর মাঝখানে ইকুয়াল সাইন বসিয়েছি। আচ্ছা দেখো এবার তুমি বলবে যে বাঁ দিকেরটা তো এক্সপ্রেশন বোঝা গেল, এই এক্সপ্রেশনে কি কি আছে? দুটো টার্ম আছে, টার্ম দুটো আছে, একটা 2x আর একটা হচ্ছে 3y। আচ্ছা ভ্যারিয়েবল কি কি আছে? ভ্যারিয়েবল আছে x আর y। কনস্ট্যান্ট কি কি আছে? কনস্ট্যান্ট কি কি আছে? 2 আর 3। বোঝা গেল? কিন্তু এই সাইডের এক্সপ্রেশনটা তো বুঝলাম না, এখানে তো একটাই টার্ম আছে, টার্ম তো একটাই আছে 10, আর ভ্যারিয়েবল কিছু নেই, ভ্যারিয়েবল কিছু নেই। কনস্ট্যান্ট কি? ওই একটাই কনস্ট্যান্ট হচ্ছে 10। তাহলে এটাকে কি আমরা এক্সপ্রেশন বলবো? হ্যাঁ বলবো। যখনই আমরা তোমার কোনো ইকুয়েশনের বাঁ দিকে বা ডান দিকে কিছু একটা পদ লিখছি বা কিছু একটা রাশিকে লিখছি, তো সেটাকেই আমরা এক্সপ্রেশন বলবো। এমন নয় যে এক্সপ্রেশন বলতে আমাদেরকে ভ্যারিয়েবল লাগবেই বা কনস্ট্যান্ট লাগবেই অথবা গুণফল লাগবেই, একটা দিয়েও হয়ে যেতে পারে। এখানে একটা কনস্ট্যান্ট মানে সেটাই হচ্ছে একটা এক্সপ্রেশন, কারণ কি সেটা ইকুয়েশনে ইউজ হয়েছে, ইকুয়েশনের ডান দিকে বসেছে। এবার একটা কথা বলি, বোঝা গেল যে এই দুটো হচ্ছে আমাদের এক্সপ্রেশন। আর কি? আর হচ্ছে এই যে ইকুয়াল সাইনটা, এই যে ইকুয়াল যে সাইনটা, এর বাঁদিকে বাঁদিকের এক্সপ্রেশন এবং এর ডান দিকের এক্সপ্রেশন,
এই দুটো এক্সপ্রেশনের মান তো সমান, ঠিক তো, মান তো সমান, শুধু নামটা একটু আলাদা। মান সমান, নামটা আলাদা। কি বললাম, এই দিকের যে এক্সপ্রেশন এর মান 10, এটা কন্ডিশন আমাদেরকে আগে থেকে জানতে হবে, মানে প্রশ্নে বলা থাকবে যে এই দুটো এক্সপ্রেশনের যেটা ভ্যালু হবে সেটা সেম, তাই জন্যই আমরা ইকুয়াল সাইন হিসেবে বসাতে পেরেছি। তাই জন্য বলছি মানটা সমান, দুটোরই মান সমান, কিন্তু নামটা আলাদা। এই দিকটা মানে বাঁ দিকটাকে আমরা বলছি এলএইচএস, নামটা হচ্ছে আলাদা। বাঁ দিকের এক্সপ্রেশনটাকে বলছি এলএইচএস, আর ডান দিকের যে এক্সপ্রেশন শুধুমাত্র 10 সেটাকে আমরা বলছি আরএইচএস, সেটাকে বলছি আরএইচএস। একটা সমীকরণের ক্ষেত্রে কি হয়, এলএইচএস আর আরএইচএস সমান হয়, এলএইচএস ইকুয়াল টু আরএইচএস। এবার আমি বলছি যে এই ইকুয়াল সাইনটার সিগনিফিকেন্স কি, ইকুয়াল সাইনটার সিগনিফিকেন্স কি। significance of equal sign, এটা আমি একটু তোমাকে এক্সাম্পল দিয়ে বলবো। একটা ইকুয়েশনকে না আমরা সবসময় একটা দাড়িপাল্লার সাথে তুলনা করতে পারি, একটা ইকুয়েশনকে একটা দাড়িপাল্লার সাথে তুলনা করতে পারি। ধরো এটা হচ্ছে একটা দাড়িপাল্লা, এটা হচ্ছে দাড়িপাল্লার সূচক। আমরা জানি একটা কাঁটা থাকে, সেটা যদি দুদিকের ওজন সমান হয়, যদি দুদিকের ওজন সমান হয় তাহলে কি হবে, মাঝখানের কাঁটাটা ওপর দিকে থাকবে, মাঝখানের কাঁটাটা ওপর দিকে থাকবে। যেদিকে ওজন বেশি হবে কাঁটাটা সেই দিকে ডিনোট করবে, কাঁটাটা সেই দিকে ডিনোট করবে। ধরো এই দিকের ওজন বেশি, তাহলে কাঁটাটা এই দিকে সরে যাবে। আর যদি এই দিকের ওজন বেশি হয়, দিকটা কম হয়, তাহলে এটা এদিকে সরে যাবে, ঠিক তো। ইকুয়েশন হচ্ছে এটা দাড়িপাল্লার মতো, মানে দাড়িপাল্লার যেমন দুটো বাটি থাকে তেমন ইকুয়েশনেরও দুটো সাইড থাকে, একটা হচ্ছে আমাদের এলএইচএস আর এটা হচ্ছে আমাদের আরএইচএস। আর যেহেতু মাঝখানে সমান চিহ্ন আছে তাই জন্য দাড়িপাল্লার এই সূচকটা সবসময় ওপর দিকে থাকবে, সবসময় ওপর দিকে থাকবে। বোঝা গেল? এলএইচএস আর আরএইচএস এর মান সবসময় সমান হতে পারে, হবে, তাই জন্যই সেটাকে আমরা ইকুয়েশন বলতে পারবো এবং তার জন্য ইকুয়াল সাইন বসাতে পারবো। সবসময় জিনিসটা মাথায় রাখবে যে এদিকের যা ওজন থাকবে দাড়িপাল্লার আর এদিকের ওজনটা কিন্তু সেম হতে হবে। বাঁ দিকের ওজন মানে দাড়িপাল্লার ক্ষেত্রে বাঁ দিকের ওজন আর ডান দিকের ওজন সেম থাকতে হয়। সেম থাকতে হয়। সেম ভাবে একটা ইকুয়েশনের ক্ষেত্রে এলএইচএস এর মান আর আরএইচএস এর মান বা ভ্যালু সেম থাকতে হয়, তাহলেই আমরা ইকুয়াল সাইনটা বসাতে পারি। তো বোঝা গেল যে ইকুয়েশন হচ্ছে একটা দাড়িপাল্লার মতো। কয়েকটা ইকুয়েশনের এক্সাম্পল দেখছি। কয়েকটা এক্সাম্পল দেখে নেব, তারপর আমরা নেক্সট আর্টিকেলের দিকে মুভ করব। ধরো একটা ইকুয়েশন লিখলাম, এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন। এখানে বাঁ দিকের এক্সপ্রেশনটাকে আমরা বলবো এলএইচএস আর ডান দিকের এক্সপ্রেশনটাকে আমরা বলবো আরএইচএস।
ঠিক তো? ব্র্যাকেটে রাখার দরকার পড়ে না, আমি এক্সপ্রেশনকে আলাদা করে বলার জন্য ব্র্যাকেটটা দিলাম। এবার দেখো এখানে টার্ম কি কি আছে। টার্ম এলএইচএস থেকে কি কি টার্ম আছে? 21p, এটা একটা টার্ম পুরোটা, যোগ 3q, যোগ দেখো আমি সবসময় যোগ এক্সাম্পল দিচ্ছি মানে এই নয় যে সবসময় এক্সপ্রেশনের ক্ষেত্রে যোগ থাকবে, মাইনাসও থাকতে পারে, মাইনাসও থাকতে পারে। তো এখানে যোগ 3q, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আচ্ছা এলএইচএস কে ফুল ফর্ম কি আমি সেটাই তো বলি, এলএইচএস কে বলবো লেফট হ্যান্ড সাইড। লেফট মানে কি বাঁদিক, সমীকরণের বাঁদিকে যে থাকে তাকে বলবো লেফট হ্যান্ড সাইড এলএইচএস, বাঁদিকে থাকলে এলএইচএস। আর আরএইচএস মানে কি? রাইট হ্যান্ড সাইড। মানে রাইট মানে কি? রাইট মানে ডান দিক, সমীকরণের ডান দিকে যে থাকবে তাকে আমরা বলবো রাইট হ্যান্ড সাইড মানে আরএইচএস। তো এখানে দেখো এলএইচএস এ কি কি টার্ম আছে না, 21p একটা টার্ম আর 3q এটা একটা টার্ম। আর আরএইচএস এ কি কি টার্ম আছে? 2x এটা একটা টার্ম, আর -6, -6 নয়, মাইনাসটা তো আমরা তোমার অপারেট করছি, তো -6 হচ্ছে একটা টার্ম। ভ্যারিয়েবল কি কি আছে? এলএইচএস এ কি কি ভ্যারিয়েবল আছে? এলএইচএস এ দেখো p একটা ভ্যারিয়েবল, q একটা ভ্যারিয়েবল। আরএইচএস এ কি কি ভ্যারিয়েবল আছে? আরএইচএস আছে শুধুমাত্র x একটা ভ্যারিয়েবল। তারপর কনস্ট্যান্ট কি কি আছে? কনস্ট্যান্ট কি কি আছে এলএইচএস এ? এলএইচএস এ 21 একটা কনস্ট্যান্ট, 3 হচ্ছে একটা কনস্ট্যান্ট। আর আরএইচএস এ কি কি কনস্ট্যান্ট আছে? 2 একটা কনস্ট্যান্ট, 6 একটা কনস্ট্যান্ট। আশা করি ইকুয়েশন বিষয়টা একটু একটু ক্লিয়ার হচ্ছে, একটু ক্লিয়ার হচ্ছে। এবার দেখো আমাদের আজকের ভিডিওর লাস্ট যেটা আর্টিকেল, ইকুয়েশন কয় ধরনের হয়, ইকুয়েশন কয় ধরনের হয়, ক্যাটাগরাইজ অফ ইকুয়েশন। ইকুয়েশনস কত ধরনের হয়? তোমাদের সিলেবাস অনুযায়ী মানে 8, 9, 10 এর সিলেবাস অনুযায়ী ইকুয়েশনকে না দুই ভাগে ভাগ করা হয়েছে। ইকুয়েশনসকে ক ভাগে ভাগ করা হয়েছে? দু ভাগে ভাগ করা হয়েছে। ইকুয়েশনসকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন, আর একটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। কি কি বললাম? একটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন, বাংলায় যাকে বলে রৈখিক সমীকরণ। লিনিয়ার মানে কি? রৈখিক। আর একটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন, যাকে বাংলায় বলবো দ্বিঘাত সমীকরণ। আবার লিনিয়ার ইকুয়েশনকে তোমরা দুটো ভাগে পড়বে, একটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন containing one variable, আরেকটা পড়ব লিনিয়ার ইকুয়েশন containing two variables। আর কোয়াড্রেটিকের কোনো ভাগ তোমরা এই তোমাদের সিলেবাসে পড়ছো না। বিষয়টা কি, আমরা এতক্ষণ যে ধরনের ইকুয়েশনগুলোর এক্সাম্পল দেখছিলাম সেখানে তো কতগুলো ভ্যারিয়েবল ছিল, এক্স ছিল, ওয়াই ছিল, জেড ছিল, পি ছিল, কিউ ছিল, কিন্তু তোমাদের সিলেবাসে এত কিছু কঠিন বিষয়টা নেই। তোমাদের সিলেবাসে খুব সহজ বিষয় আছে, যেমন
আমি যদি ফার্স্টকে বলি, এটা হচ্ছে 3। 3 ধরনের ইকুয়েশনই তোমরা মেইনলি পড়বে। যদি ফার্স্ট ইকুয়েশন মানে লিনিয়ার ইকুয়েশন কন্টেনিং ওয়ান ভ্যারিয়েবল, মানে এমন ধরনের সমীকরণ যার মধ্যে কেবল একটা ভ্যারিয়েবল আছে, কেবল একটা ভ্যারিয়েবল আছে, কি রকম? x + 2 = 10। এতটাই ইজি, x + 2 = 10। ঠিক, এখানে ভ্যারিয়েবল কটা আছে, এখানে টার্ম কটা, টার্ম কটা মানে LHS RHS মিলিয়ে দেখো 3টে টার্ম আছে, একটা x একটা টার্ম, 2 একটা টার্ম, 10 একটা টার্ম, x একটা টার্ম, 2 একটা টার্ম, 10 একটা টার্ম। ভ্যারিয়েবল কি কি আছে? ভ্যারিয়েবল একটাই আছে x। আর কনস্ট্যান্ট কি কি আছে? কনস্ট্যান্ট কি কি আছে? 2 আর 10। হলো, এটা হচ্ছে আমাদের ওই লিনিয়ার ইকুয়েশন কন্টেনিং ওয়ান ভ্যারিয়েবল, মানে একটাই ভ্যারিয়েবল যুক্ত সমীকরণের উদাহরণ। আরো যদি আমরা দেখি, আরেকটা উদাহরণ দেখা যাক। ধরো 10x + 5 = 15। ঠিক, 10x + 5 = 15। এগুলো ইজি ইজি এক্সাম্পল। এখানে টার্ম কটা আছে? টার্ম দেখো 3টে আছে, একটা 10x, 10x টা একটা টার্ম, 5 এটা একটা টার্ম, আর 15 এটা একটা টার্ম। ভ্যারিয়েবল কি কি আছে? ভ্যারিয়েবল দেখো একটাই আছে, ভ্যারিয়েবল দেখো একটাই আছে, তাই জন্য এটাকে বলা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন কন্টেনিং ওয়ান ভ্যারিয়েবল, একটাই ভ্যারিয়েবল x। কনস্ট্যান্ট কি কি আছে? কনস্ট্যান্টস কি কি আছে? একটা 10 একটা কনস্ট্যান্ট, 5 একটা কনস্ট্যান্ট, আর 15 একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট যতগুলো খুশি থাকতে পারে, আমাদের ভ্যারিয়েবল কিন্তু একটাই থাকতে হবে। এটা মেইনলি আমরা ক্লাস 8 এ পড়ি, এটা মেইনলি আমরা ক্লাস 8 এ পড়ি, হ্যাঁ 8 এই পড়ি, মানে এই লিনিয়ার ইকুয়েশন কন্টেনিং ওয়ান ভ্যারিয়েবল এটা আমরা 8 এ পড়ি। লিনিয়ার ইকুয়েশন কন্টেনিং টু ভ্যারিয়েবল এটা আমরা পড়বো ক্লাস 9 এ, এটা আমরা পড়বো ক্লাস 9 এ। আর কোয়াড্রেটিক ইকুয়েশন এটা পড়বো ক্লাস 10 এ। আশা করি রোড ম্যাপটা বোঝা যাচ্ছে। এবার দেখো, এটা তো উদাহরণ দিলাম, মানে লিনিয়ার ইকুয়েশন কন্টেনিং ওয়ান ভ্যারিয়েবলের তো উদাহরণ দিলাম। এবার লিনিয়ার ইকুয়েশন কন্টেনিং টু ভ্যারিয়েবলস, সেটার উদাহরণ দেখে নাও। টু ভ্যারিয়েবল মানে দুটো ভ্যারিয়েবল থাকবে, যেমন 2x + 3y = 10। এই এক্সাম্পলটা বোধহয় আমি আগেও বলেছি। তো এখানে টার্ম কি কি আছে? টার্ম 3টে আছে, একটা দুটো তিনটে, 2x 3y 10। ভ্যারিয়েবল কি কি আছে? ভ্যারিয়েবল দেখো দুটো আছে, x আছে একটা, y আছে একটা, তাই জন্য এটাকে বলেছে কন্টেইনিং টু ভ্যারিয়েবলস, লিনিয়ার ইকুয়েশন কন্টেইনিং টু ভ্যারিয়েবলস। আর কনস্ট্যান্ট কি কি আছে? কনস্ট্যান্ট আছে 2, 3 আর 10। বোঝা গেল? 2, 3 আর 10 এগুলো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। আর এখানে ভ্যারিয়েবল কি কি আছে? ভ্যারিয়েবল দুটোই আছে, তাই জন্য এটাকে বলেছে লিনিয়ার ইকুয়েশন কন্টেইনিং টু ভ্যারিয়েবলস, x আর y। এবার দেখো, এটার আর বেশি উদাহরণ দিয়ে লাভ নেই, তাও আমি আরেকটা দিচ্ছি। ধরা যাক এরকম কোনো ইকুয়েশন 14/x + y plus 7/x minus y equals to 30। ঠিক, এখানে দেখে নাও টার্ম কি কি আছে। টার্ম কি কি আছে? তিনটে টার্ম আছে, 14/x + y, 7/x minus y। হ্যাঁ অবশ্যই এখানে ফ্র্যাকশনে আছে, মানে তোমার নিউমেরেটরের কিছু আছে আর ডিনোমিনেটরের কিছু আছে। আর 13 এখানে দেখো ভ্যারিয়েবল কি কি আছে। ভ্যারিয়েবল যদি আমি বলি, ভ্যারিয়েবল কি কি আছে? ভ্যারিয়েবল আছে x আর y, দুটোই তো ভ্যারিয়েবল। আর কোনো ভ্যারিয়েবল কি দেখা যাচ্ছে? যাচ্ছে না। আর কনস্ট্যান্ট কি কি আছে? 14, 7
13 তো দেখো এগুলো হচ্ছে আমাদের এক্সাম্পল, কিসের এক্সাম্পল না লিনিয়ার ইকুয়েশন কন্টেইনিং টু ভেরিয়েবল। এবার দেখো কোয়াড্রেটিক ইকুয়েশনকে কি রকম দেখতে হয়। তিন নম্বর যেটা ক্যাটাগরি কোয়াড্রেটিক ইকুয়েশন কি রকম দেখতে হয়। কোয়াড্রেটিক ইকুয়েশন বলতে আমরা এমন কিছু বুঝবো যেখানে ভ্যারিয়েবলের মাথায় স্কোয়ার থাকে, এমন একটা ইকুয়েশন যার মধ্যে দুদিকে তো এক্সপ্রেশন থাকবে, এবার এক্সপ্রেশনের মধ্যে যে ভ্যারিয়েবলটা থাকবে একটাই ভ্যারিয়েবল থাকবে, তার মাথায় স্কোয়ার থাকতে হবে। তাই জন্য বলছি তাকে দ্বিঘাত, মানে তার ঘাতটা 2। যেমন এরকম 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 6 ইকুয়ালস টু 0। ঠিক এখানে দেখো টার্ম কটা আছে, 0 ধরতেও পারো অথবা অন্য কিছু সংখ্যাও নিয়ে নিতে পারো। 7 টার্ম কটা আছে, টার্ম দেখো একটা দুটো তিনটে চারটে টার্ম আছে। 3x স্কোয়ার 2x 6 7 এইগুলো হচ্ছে আমাদের টার্ম আছে। ভ্যারিয়েবল কি কি আছে, ভ্যারিয়েবল কিন্তু একটাই আছে, ভ্যারিয়েবল আমাদের একটাই আছে x। আর কনস্ট্যান্ট কি কি আছে, কনস্ট্যান্ট আছে 3 2 6 7। আশা করি বোঝা যাচ্ছে যে কোয়াড্রেটিক ইকুয়েশন বলতে আমাদের ভ্যারিয়েবলের মাথায় স্কোয়ার থাকে। আবার দেখো এখানে তো চারটে টার্ম ছিল, তিনটে টার্মও থাকতে পারে কোয়াড্রেটিকের ক্ষেত্রে। যেমন 5x স্কোয়ার মাইনাস 2x ইকুয়ালস টু 0। ঠিক 5x স্কোয়ার মাইনাস 2x ইকুয়ালস টু 0। এখানে টার্ম কটা আছে, টার্ম তিনটে আছে। 5x স্কোয়ার আছে, 2x আছে, আর একটা আছে 0। 0টা কি কোনো টার্ম নয়, 0 তো একটা কনস্ট্যান্ট, তাহলে ওটা তো একটা টার্ম হলো। 0-র মান কি, শূন্যর মান তো শূন্যই হয়, শূন্যর কি অন্য কিছু মান হচ্ছে না, তাই জন্য ওটা একটা টার্ম হিসেবে আমরা গণনা করব। ভ্যারিয়েবল কি কি আছে, ভ্যারিয়েবল দেখো একটাই আছে x, ঠিক আছে। আর কনস্ট্যান্ট কি কি আছে, কনস্ট্যান্ট কি কি আছে, কনস্ট্যান্ট আছে আমাদের 5 2 আর একটা হচ্ছে 0। তো আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি যে ইকুয়েশন আসলে বিষয়টা কি। ইকুয়েশন আসলে বিষয়টা কি, ইকুয়েশন হচ্ছে দুটো এক্সপ্রেশন, তাদের ভ্যালুটা আমরা সেম জানতে পেরেছি কোনোভাবে, মানে কন্ডিশনে বলা আছে যে তাদের ভ্যালুটা সেম হবে, তাই জন্যে তাদেরকে ইকুয়াল সাইনের দু সাইডে বসানো হয়েছে, বা তাদের মাঝখানে ইকুয়াল সাইন বসানো হয়েছে, সেটাই হচ্ছে আমাদের ইকুয়েশন। ওকে, তো আজকের ভিডিওতে আমরা দেখলাম ইকুয়েশনস কি, ইকুয়েশনস কেন রিডল বলছি আমরা, কারণ রিডলের মধ্যে যেমন উত্তর লুকিয়ে থাকে, ইকুয়েশনের মধ্যে থেকেও কিন্তু উত্তর লুকিয়ে থাকে। মানে ইকুয়েশনের যে অ্যান্সারটা সেটা ইকুয়েশনের মধ্যেই থাকে, আমাদেরকে সলিউশন করতে হয়, আমাদেরকে সমাধান করতে হয়, সমাধান করে বার করতে হয়। তো ইকুয়েশনস আর রিডলস। এরপর আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ভ্যারিয়েবলস কাকে বলে, যার নির্দিষ্ট কোনো মান নেই, তার সেই বিভিন্ন সিচুয়েশনে, বিভিন্ন কন্ডিশনে, বিভিন্ন ইকুয়েশনে নিজের ভ্যালুটাকে চেঞ্জ করছে। তারপর দেখলাম আমরা কনস্ট্যান্ট কাকে বলছি। কনস্ট্যান্ট আমরা তাদেরকে বলছি যাদের ভ্যালুটা নির্দিষ্ট, যাদের নির্দিষ্ট মান আছে, যেমন যে কোনো রিয়েল নাম্বার। তারপর আমরা দেখলাম টার্ম কাকে বলছি। টার্ম তাকেই বলছি যাদেরকে ইকুয়েশন বা এক্সপ্রেশনে ব্যবহার করতে পারছি, যাদেরকে আমরা এক্সপ্রেশনে ব্যবহার করতে পারছি, তাদেরকে আমরা টার্ম বলছি। টার্ম কি হতে পারে, কোনো ভ্যারিয়েবল একা সেও টার্ম হতে পারে, কোনো কনস্ট্যান্ট একা সেও টার্ম হতে পারে, একটা ভ্যারিয়েবলের সাথে আরেকটা ভ্যারিয়েবল গুণ হয়ে আছে সেও টার্ম হতে পারে, একটা ভ্যারিয়েবলের সাথে একটা কনস্ট্যান্ট গুণ হয়ে আছে সেও টার্ম হতে পারে। আবার তারপর যেটা দেখলাম সেটা হচ্ছে এক্সপ্রেশন। এক্সপ্রেশন কি
এক্সপ্রেশন হচ্ছে টার্মগুলোকে কালেক্ট করা, এক্সপ্রেশন হচ্ছে টার্মগুলোকে কালেক্ট করা, কালেক্ট করে তাদের মাঝখানে প্লাস বা সাম বা সাবস্ট্রাকশন এর অপারেট করা, প্লাস বা মাইনাস অপারেট করা, টার্মগুলোকে কালেক্ট করে তাদের মাঝখানে প্লাস বা মাইনাস অপারেট করা, সেটাই হচ্ছে আমাদের এক্সপ্রেশন। আর ইকুয়েশন কাকে বলছি না, যখন দুটো এক্সপ্রেশনের ভ্যালু সেম, এটা আমাদেরকে কন্ডিশনে দিয়ে দিচ্ছে, যখন দুটো এক্সপ্রেশনের ভ্যালু সেম সেটা আমাদেরকে কন্ডিশনে দিয়ে দিচ্ছে, তখন সেটাকে আমরা বলছি কি বলছি, ইকুয়েশন বলছি। ঠিক এক্সপ্রেশন দুটোকে আমরা ইকুয়াল সাইন দিয়ে লিখছি, মানে দুটো এক্সপ্রেশনের মাঝখানে ইকুয়াল সাইন দিয়ে লিখছি, তাই জন্য সেটাকে আমরা এক্সপ্রেশন বলছি। বোঝা যাচ্ছে আশা করি। আজকের ভিডিওটা এতটা পর্যন্তই থাকলো। এর পরের ভিডিওতে মানে নেক্সট যেটা পার্ট থাকবে, সেই পার্টে আমরা গিয়ে শিখবো যে ইকুয়েশনসগুলোকে সমাধান কী করে করতে হয়। এই ভিডিওটার 3টে পার্ট থাকবে। ফার্স্ট পার্টে আমরা দেখলাম যে কী করে ইকুয়েশন বানাতে হয়, কী করে ইকুয়েশন বানাতে হয়, ইকুয়েশন বানাতে কী কী লাগে। এর পরের পার্টটাতে আমরা দেখবো লিনিয়ার ইকুয়েশন কীভাবে সলভ করতে হয়, লিনিয়ার ইকুয়েশন কন্টেনিং 1 ভ্যারিয়েবল এবং 2 ভ্যারিয়েবল। একটা ভ্যারিয়েবল দিয়ে তৈরি ইকুয়েশন কীভাবে সলভ করব, আর দুটো ভ্যারিয়েবল দিয়ে ইকুয়েশন কীভাবে সলভ করব, সেটা আমরা নেক্সট ভিডিওটাতে দেখব। এবং তার পরের ভিডিওটাতে আমরা শিখব কোয়াড্রেটিক কীভাবে সলভ করতে হয়, কোয়াড্রেটিক ইকুয়েশনের কীভাবে রুট বার করতে হয়। তো আজকের জন্য এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, অ্যান্ড যদি এই ভিডিওটা একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে হিট দ্য লাইক বাটন, অ্যান্ড যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো লেট মি নো ইন দ্য comment section. Thank you.